বিএনপির প্রতিষ্ঠা নিয়েও আমরা দেখি প্রতিপক্ষের অনেক ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে। বলা হয়ে থাকে বিএনপি সামরিক ছাউনিতে গঠন হওয়া দল, গণতান্ত্রিক নয়। এই কথা যদি আপনি বলেন, সামরিক ছাউনিতে বিএনপি গঠিত হয়নি, বিএনপি গঠিত হয়েছে রমনা রেস্তোরাঁয়। তো সামরিক কাহিনী করবার দরকার নেই। এবং যারা প্রথম যারা ওই কমিটিতে যারা ছিলেন, নির্বাহী কমিটিতে, তাদের ভিতরে সামরিক বাহিনীর কোনো লোকজন কেউ ছিল বলে আমার জানা নেই। তারা মানে কর্মরত সামরিক বাহিনীর লোকজন যারা ছিল তারা কেউ ছিলেন না। আর একটা দলের পরিচয় কিন্তু জনগণের কাছে তার গ্রহণযোগ্যতার মধ্যে। কোন দলটি কোথায় তৈরি হলো এটা বলার জন্য বলতে তো আমরা পারি। আমরা তো অন্য অনেকটা রাজনৈতিক দল যাদেরকে বলে অনেকে মাঠে তৈরি হওয়া রাজনৈতিক দল, তারাও তো স্বৈরাচারী হয়ে উঠেছিল, ফ্যাসিবাদী কতটুকু হয়ে উঠেছিল 24-এর গণ অভ্যুত্থানের ভেতর থেকে তাদেরকে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে কিন্তু সেটাও প্রমাণ হয়েছে। ফলে আমরা এই মেঠো বক্তব্য না দিয়ে কার কোথায় সৃজন হয়েছে তার চেয়ে আদর্শিকভাবে জনগণের কাছে কে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। জিয়াউর রহমান সাহেব তো এই দলটি গঠন করেছিলেন, তাই না? তিনি বাংলাদেশকে কি দিয়েছিলেন? একটু আগে আমি বলছিলাম যে তিনি দুর্ভিক্ষের জায়গায় দিয়েছেন স্বয়ংসম্পূর্ণতা, তিনি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে ফেরত দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন, পরিচিত করেছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, উনি যখন প্রয়াত হয়েছেন, শহীদ হয়েছেন যখন, তখন তার জানাজাতে যে পরিমাণ লোক সমাগম হয়েছিল তাদের ভালোবাসার অন্তিম বিদায় দেওয়ার জন্য, ভালোবাসার মানুষকে, সেটার মধ্যে দিয়ে কি প্রমাণ হয় যে একটা দল কোথায় গঠন হয়েছে সেটিকে আমরা বিতর্কিত করে একটা মানুষের প্রাপ্তি, একটা দলের যে পরিচিতি, বাংলাদেশের জন্য তাদের যত বড় বড় অবদান, সেগুলোকে ম্লান করে দেবো শুধুমাত্র ওই রকম একটা শব্দকে ব্যবহার করে যে ওই দলটির গঠন হয়েছে সেনা ছাউনিতে। এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আমরা প্রতিষ্ঠা নিয়ে যেমন সমালোচনা দেখি, এই পর্যায়ে এসেও কিন্তু আমরা দেখছি যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে দেখছি যে এমন কোনো অপপ্রচার নেই বা অপতথ্য নেই যে বিএনপিকে ঘিরে হচ্ছে না। বর্তমান সময়ে যেমনটি বলা হয় যে বিএনপি চাঁদাবাজের দল, আসলেই কি প্রতিপক্ষের অপতথ্য নাকি বিএনপি নেতাকর্মীরা সত্যিকার অর্থে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা রয়েছে? একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে প্রচার প্রচারণায় একটা অসৎ পথ অবলম্বনের ব্যাপারটা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে রয়েছে। আমরা এই কথাগুলো যেটা শুনি এটা মূলত কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আসে। এই সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু যে কোনো একটা খবর দিলে তার সত্যতাও যেমন যাচাই করতে হয় না, বা তার ক্ষেত্রে যদি কোনো একটা মানুষ যদি অপপ্রচারও চালান তার জন্য শাস্তিরও কোনো ব্যবস্থা নেই। ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা যে কোনো মানুষকে কিন্তু তার চরিত্র হনন আমরা করতেই পারি। আমরা কিন্তু দেখেছি যে যারা এই কথাগুলো বলেন তারা নিজেদের আয়নায় বোধহয় চেহারা দেখেননি। কারণ আমরা তো দেখেছি যে হাঁসের মাংস কাণ্ড, আমরা ওয়েস্টিন দেখেছি, আমরা কারো এপিএসের অর্থ উপার্জনের জায়গাটা দেখেছি, আমরা জাতীয় পাঠ্যপুস্তক যারা প্রণয়ন করেন তাদের সেই জায়গাতে বাণিজ্যের জায়গা দেখেছি, সচিবালয়ে ট্রান্সফার পোস্টিংয়ের বাণিজ্য দেখেছি। এমনকি কোনো রাজনৈতিক দল যে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনকে দখল করে ফেলেছেন এবং বলতে গেলে এমন কোনো দুর্বৃত্তায়নের জায়গা নেই, সেই জায়গাগুলোতে তাদের একেবারে অবাধ বিচরণ নেই, সেই কথাগুলোকে ছাপিয়ে যখন বিএনপি সংক্রান্ত কথাগুলো আসে তখন উল্টো কথা আমি বলতে চাই। যে জায়গাতে বিএনপির নামে এই অভিযোগগুলো এসে, বৃহৎ একটি দল, লক্ষ লক্ষ তার কর্মী নেতা রয়েছেন, সেখানে বিএনপি কি কোনো জায়গাতে ছাড় দিয়েছে কাউকে? কারো ব্যাপারে কি আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বলেছে যে না ওই মানুষটি এই কাজটি করেনি? যেখানে অপরাধ প্রমাণিত না হলেও যে প্রশ্নটি যেখানে উত্থাপিত হয়েছে বিএনপি কিন্তু তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এই ঘটনা কি অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা দেখছি? সেটা তো দেখছি না। বরং আমরা বলতে পারি যে বিএনপি সাদাকে সাদা, কালোকে কালো বলছে। ফলে তার নেতাকর্মী সম্পর্কে এরকম যদি কোনো দুর্নীতি কিংবা কোনো রকম কিছু সংশ্লিষ্টতার অভিযোগ যে মুহূর্তে পাওয়া গেছে, সেই মুহূর্তে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা না হয়েছে। একটা দল তো এটুকুই পারে করতে, এর বেশি কী করবে সে?